তো আজকে গ্রাম পঞ্চায়েতের আরেকটি নতুন সিরিজ নিয়ে এসেছি এবং এই সিরিজে থাকবে গ্রাম পঞ্চায়েতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো হেল্পফুল হবে তোমাদের গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য। তো প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো 2026 সালের 19তম বিশ্ব সংস্কৃতি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তাহলে এটি? অপশান এ নতুন দিল্লি, অপশান বি মুম্বাই, অপশান সি কলকাতা, অপশান ডি বারাণসী। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে মুম্বাই। কি হবে? মুম্বাই। মুম্বাই মুম্বাই অর্থাৎ বিশ্ব সংস্কৃতি সম্মেলন হলো একটি আন্তর্জাতিক ইভেন্ট যেখানে সারা বিশ্বের পণ্ডিতরা প্রাচীন সংস্কৃত ভাষা সাহিত্যের চর্চা নিয়ে আলোচনা করেন। সংস্কৃত ভাষা ও সাহিত্যের চর্চা নিয়ে আলোচনা করা হয়। 2026 সালে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে এই গুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজন করতে চলেছে, যা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরবে। ঠিক আছে, বৈশ্বিক মিন্স হচ্ছে বিশ্ব মঞ্চে তুলে ধরবে। পরবর্তী প্রশ্নে যাব। শিক্ষার অধিকার আইন, রাইট টু এডুকেশন অ্যাক্ট ভারতের কোন সাল ও তারিখ থেকে দেশ জুড়ে কার্যকর করা হয়? এটি হয়ে যাবে 2010 সালের 1 এপ্রিল। 2010 সালের 1 এপ্রিল। আইনটি সংসদে পাস হয়েছিল 2009 সালে 4 আগস্ট। কত? 2009 সালে 4 আগস্ট। এটি সারা দেশে অফিসিয়ালি কার্যকর হয় 2010 সালে 1 এপ্রিল। কার্যকর হয়। আইনটি কিন্তু সংসদে পাস হয়েছিল 2009 সালে। সংসদে পাস হয়। সংসদে পাস হয়েছিল কত? 2009 সালে 4 আগস্ট। তাহলে এই আইনের অধিকারে বা এই আইনের অধীনে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা আইনি অধিকার হিসেবে প্রতিষ্ঠিত পায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়? কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়? এটি হয়ে যাবে 86তম সংবিধান সংশোধনী। 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে একটি নতুন ধারা বা অনুচ্ছেদ আর্টিকেল 21 যুক্ত করা হয়। এর মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকার করা হয় বা ফান্ডামেন্টাল রাইটস। মনে রাখবেন, 42তম সংশোধনী 1976-এর মাধ্যমে শিক্ষাকে রাজ্য তালিকা থেকে সরিয়ে যুগ্ম তালিকায় আনা হয়েছিল। কত সালে? 1976 সালে। 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে রাজ্য তালিকা থেকে সরিয়ে যুগ্ম তালিকায় করা হয়েছিল। কি? কনকারেন্ট লিস্টে আনা হয়েছিল। এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্নে যাব। ভারতের তথ্য জানার অধিকার আইন বা আরটিআই অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? এটি হয়ে যাবে 2005 সালে। সরকারি কাজের স্বচ্ছতা বাড়াতে এবং দুর্নীতি রুখতে 2005 সালে 12 অক্টোবর। কত? 2005 সালে এটি হয়ে যাবে 12 অক্টোবর থেকে এই আইনটি কার্যকর হয়। এর মাধ্যমে ভারতের যে কোনো নাগরিক যে কোনো সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য জানতে চাইতে পারেন। নেক্সট, ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের দীর্ঘতম 4096 কিমি আন্তর্জাতিক স্থল সীমানা রয়েছে? ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের দীর্ঘতম 4096 কিমি আন্তর্জাতিক স্থল সীমা রয়েছে? এটি হয়ে যাবে হচ্ছে বাংলাদেশ। তোমরা সবাই জানো এটি বাংলাদেশ। বাংলাদেশ সাধারণত পশ্চিমবঙ্গের সাথে সবচেয়ে বড় সীমানা শেয়ার করে। ভারতের সাথে বাংলাদেশের সীমানা সবচেয়ে দীর্ঘ।
4096 কিলোমিটার। ভারতের 5টি রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম বাংলাদেশের সীমানা স্পর্শ করেছে। যদি বলা হয় বাংলাদেশের সীমানা কোন কোন ভারতের 5টি রাজ্য স্পর্শ করেছে, তাহলে কি বলবে? প্রথম হিসেবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারপরে হচ্ছে আসাম, থার্ড হচ্ছে মেঘালয়, ফোর্থ হচ্ছে ত্রিপুরা, মিজোরাম, মিজোরাম। তাহলে এই 5টি রাজ্য ভারতের বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের বর্ডার টাচ করেছে বা বাংলাদেশের বর্ডার স্পর্শ করেছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। নিচের কোনটি রাসায়নিকভাবে কার্বনের সবচেয়ে বিশুদ্ধ রূপ হিসেবে গণ্য করা হয়? এটি হয়ে যাবে হীরা। কি হবে? হীরা। পরবর্তী প্রশ্নে যাব। মিডলটন কাপ এবং থমাস কাপ নিজের কোন খেলার সাথে যুক্ত? এটি হয়ে যাবে ব্যাডমিন্টন। থমাস কাপ সাধারণত পুরুষদের বিশ্ব টিম চ্যাম্পিয়নশিপ এবং উবের কাপ হচ্ছে মহিলাদের বিশ্ব টিম চ্যাম্পিয়নশিপ। উবের কাপ উমেন্সদের, আর হচ্ছে থমাস কাপ হচ্ছে মেন্স। তোমরা দেখবে পরীক্ষায় প্রায় স্পোর্টস ট্রফি থেকে এই ধরনের প্রশ্ন আসে, তো প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েতের জন্য। ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য সাধারণত কত গজ বা কত মিটার হয়ে থাকে? এটা তোমরা সবাই জানো যে এটি 22 গজ হয়ে থাকে, যা হচ্ছে 20.12 মিটার। পরবর্তী প্রশ্নে যাব। ভারতের মূল ভূখণ্ডের কোন রাজ্যে ভৌগোলিক অবস্থানের কারণে সবচেয়ে পূর্বে প্রথম সূর্যোদয় ঘটে? তোমরা জানো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ। কি হবে? অরুণাচল প্রদেশ। ভারতের সবচেয়ে পূর্বের রাজ্য হলো অরুণাচল প্রদেশ। বিশেষ করে এর ডং বা কিবিথু গ্রামে প্রথম সূর্য দেখা যায়। কিবিথু তোমরা জানো আগে থেকে যে কিবিথু হলো পূর্বতম বিন্দু। তাই এই পূর্বতম বিন্দু অঞ্চলে যেখানে ডং বা কিবিথু রয়েছে ওখানে প্রথম সূর্যোদয় দেখা যায়। এই কারণে রাজ্যটির নাম অরুণাচল, যার অর্থ উদীয়মান সূর্যের পর্বত। ভারতের পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে সময়ের ব্যবধান প্রায় কত থাকে? 2 ঘন্টা। মনে রাখো 2 ঘন্টা। 2 ঘন্টা থাকে। পূর্বতম বিন্দু যদি বলা হয় কি হয়ে যাবে? কিবিথু। পূর্বতম যে বিন্দু রয়েছে সেটা হচ্ছে কিবিথু, আর পশ্চিমে রয়েছে হচ্ছে গুহারমতি। কোথায়? গুজরাটে অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ বা ধারায় একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের ব্যবস্থা রয়েছে? এটি হয়ে যাবে 324। ভারতীয় সংবিধানের ধারা 338 নিচের কোনটির সাথে সম্পর্কিত? জাতীয় তফসিলি জাতি কমিশন হয়ে যাবে জাতীয় তফসিলি জাতি কমিশন। এইটি হয়ে যায় জাতীয় তফসিলি জাতি কমিশন। পরবর্তী প্রশ্নে যাব। ভারতের সংবিধানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে আইনি স্বীকৃতি পায়? এটি হয়ে যাবে হচ্ছে 73তম। কত সালটি কত ছিল? 1992। অর্থাৎ 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ
সংবিধানে যুক্ত হয়। এটি কার্যকর হয় 24 এপ্রিল 1993। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর বিশিষ্ট বা কয়টি স্তর নিয়ে গঠিত? এটা তোমরা জানো সবাই, এটি হচ্ছে ত্রিস্তর। সর্বনিম্ন স্তর কোনটিকে বলবো? গ্রাম পঞ্চায়েত। সর্বনিম্ন স্তর যেটি রয়েছে সেটি হলো গ্রাম পঞ্চায়েত। মধ্যবর্তী স্তর যেটি রয়েছে সেটি হলো পঞ্চায়েত সমিতি। আর সর্বোচ্চ স্তর যেটি রয়েছে সেটি হলো জেলা পরিষদ। পরবর্তী প্রশ্নে যাব। ইয়ং বেঙ্গল আন্দোলনের মূল অনুপ্রেরণা ও নেতা কে ছিলেন? হেনরি লুই ব্যান্ডিরেজ। কে ছিলেন? হেনরি লুই ব্যান্ডিরেজ। পরবর্তী প্রশ্নে যাব। শ্রী রাজাগোপালাচারী সম্পর্কে কোন তথ্যটি সঠিক? তিনি স্বাধীন ভারতের প্রথম শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। 1954 সালে প্রথম ভারতরত্ন প্রাপকদের একজন ছিলেন। তিনি 1959 সালে স্বতন্ত্র পার্টি গঠন করেন। তাহলে প্রত্যেকটি অপশানে এখানে ঠিক আছে। লিপ ইয়ার বা অধিবর্ষ ছাড়া একটি সাধারণ বছরে কতদিন পর পর একইবার ফিরে আসে বা বছরটি গঠিত হয়? এটি হয়ে যাবে হচ্ছে 365। গমের চাষ বা সরিষা চাষ মূলত কোন ধরনের ফসলের মরশুমের অন্তর্ভুক্ত? এটি হয়ে যাবে রবি শস্য। মনে রাখবে, শীতকালে অক্টোবর থেকে নভেম্বর যে সমস্ত ফসলের চাষ শুরু হয় এবং বসন্তকালে মার্চ থেকে এপ্রিল কেটে নেওয়া হয় তাদের রবি বলা হয়। ঠিক আছে, অক্টোবর থেকে নভেম্বরে কি হয়? যে সমস্ত ফসলের চাষ শুরু হয়, স্টার্ট হয়। আর হচ্ছে মার্চ থেকে এপ্রিল কেটে নেওয়া হয় তাদের কি বলবো আমরা? রবি শস্য বলা হয়। আর খারিফ শস্য কোনগুলোকে বলবো? বর্ষাকালের শুরুতে যে ফসলের চাষ হয় তাই খারিফ শস্য। বর্ষাকালের শুরুতে যে ফসলের চাষ হয় তাই খারিফ শস্য, যেমন আমন ধান, পাট, ভুট্টা এই সমস্ত। পরবর্তী প্রশ্নে যাব। ভারতীয় সংবিধানে কোন তফসিলে বা শিডিউলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ক্ষমতা, কর্তৃত্ব ও দায়িত্বের তালিকা যুক্ত করা হয়েছে? এটি হয়ে যাবে, এটি তাহলে কি হবে? 11 নম্বর তফসিলে। ঠিক আছে, 11 নম্বর তফসিলে। ঠিক আছে, আজকের ভিডিওতে এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি অধ্যায়। থ্যাংক ইউ।